আজকে তোমাদের জন্য একটা বিশেষ সেশন নিয়ে এসেছি। কি রকম সেশন? যে বসে আছে বিপ্লব চক্রবর্তী, টেট 1 কোয়ালিফাইড, ঠিক আছে। টেট 1-এ 93+ স্কোর করেছে। এখন যে ওর এক্সপিরিয়েন্স, ও কিভাবে পাশ করলো এবং তোমাদের কি কি জানা দরকার একটা পরীক্ষা পাশ করার জন্য, কিভাবে প্রস্তুতি নিতে পারো, সম্পূর্ণ বিষয় জানতে পারো। আমাদের যে বিপ্লব চক্রবর্তী, ও 2025-এর টেট এক্সাম ক্লিয়ার করেছে, ঠিক আছে। তো বিপ্লব, তোমাকে অনেক কংগ্রেচুলেশন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তো আমি এক এক করে তোমাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করব, ঠিক আছে। প্রথম কোশ্চেন হচ্ছে যে টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা তুমি ফেস করেছো? সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তোমার কোনটা মনে লাগে? অ্যাকচুয়ালি দেখেন স্যার, যে পেডাগজি যে পার্টটা, সেটা অনেক বড় একটা মানে এখানের একটা অংশ। এই যে টেট এক্সামের আমি যদি বলি, ওয়েটেজটা অনেক বেশি ওইটার ক্ষেত্রে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে যে পেডাগজির চ্যাপ্টারে, অর্থাৎ পেডাগজির যে পার্টটা 5 মার্কস করে। তো আমি যদি দেখি ওয়েটেজটা অনেক বেশি থাকে, তো ওইটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা টোটালি নিউ আমার জন্য। পেডাগজিটা আমার জন্য প্রবলেমেটিক ছিল। তো এটার জন্য আমি একটু হার্ডওয়ার্ক করেছি। পেডাগজি, বিশেষ করে পেডাগজি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটার উপর আমার একটু মানে দুর্বলতা রয়েছে, এটা আমি মনে করি। বলে মানে কিভাবে ওভারকাম কিভাবে করলাম, ওইটারও বিষয়ে একটু বলতে চাই। যে প্রথমত সার্চ করে দেখলাম যে বই, কি বই অ্যাভেলেবল রয়েছে, কি বই অ্যাভেলেবল রয়েছে দেখলাম। মোটামুটি যে সবাই একটা বই ফলো করছে, ওই বইটা আমি নিলাম, স্ট্যান্ডার্ড একটা বই, বইটা নিলাম। তারপর আমি পরবর্তী সময় আমি কোর্সটাও নিয়েছি, যেহেতু আপনার যে ভিডিওগুলো সেগুলো আমার একটু ভালো লেগেছিল, তাই আমি পরবর্তী সময় কোর্সগুলো নিয়েছিলাম আর কি। ঠিক আছে, ফর বেটারমেন্ট। আচ্ছা, তুমি কি রুটিন করে পড়াশোনার পদ্ধতি আমাদের একটু বুঝিয়ে বলবে? যে তোমার যে পড়াশোনার পদ্ধতিটা কি কোনো রুটিন ছিল পড়াশোনার জন্য, বা কোনো পদ্ধতি অবলম্বন করতে? অ্যাকচুয়ালি আমার কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফাইড কোনো রুটিন ছিল না, কারণ আমি যেহেতু একটা জব করতাম, জবের সাথে সাথে আমি প্রিপারেশনটা করছিলাম। আর প্রিপারেশনটাও বেশি দিনের ছিল না, বলতে গেলে বেশি দিনের ছিল না, কারণ অলরেডি আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। যেহেতু আমার ওই দিক থেকে মানে ম্যাথ আর ওই যে পার্টটা, সায়েন্সের পার্টটা বা ইবিএস এর পার্টটাও, সেই দিকে আমার বেশি টাইম দিতে হয়নি, আমি সেটা বিলিভ করি। বাকি যে সাবজেক্টগুলো, বেঙ্গলিতে কিছু টাইম দিতে হয়েছে, কারণ বেঙ্গলি অনেক গ্রামার টামার অনেক কিছু রয়েছে। আর বাকি যে জিনিসগুলো, যেমন পেডাগজিক্যাল বা ইংলিশ যে বিষয়টা, সেগুলোতে একটু টাইম দিতে হয়েছে। তো সেই হিসাবে আমি রুটিনটা সেট করতাম, মানে মাইন্ডে আমি প্রিপারেশন নিয়ে নিতাম যে আমি কোন টাইমটা আমি পেডাগজির জন্য দেবো, কোন টাইমটা আমি ইংলিশের দুর্বল সাবজেক্টগুলোকে টার্গেট করেছি। ওইটাকে যদি আগে করা যায়, মানে একটু ডেভেলপ করা যায়, তাহলে আমি অটোমেটিক্যালি এটা ক্লিয়ার করতে পারবো। এটা একটা ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স অলরেডি ছিল, নলেজ ছিল। পেডাগজি আর ইংলিশটার প্রতি একটু বেশি সময় দিয়েছি, ওই উইকনেসটা যাতে একটু ওভারকাম করতে পারি, সেটাই আর কি। ঠিক আছে, চলো আমি তোমাকে নেক্সট কোশ্চেন করি। যে আজকে জানো মোবাইলটা অনেক বড় সমস্যা, ঠিক আছে। তুমি সেই মোবাইল বা সোশ্যাল মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণে রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছিলে? কিভাবে সেই সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে বেঁচে তুমি পড়াশোনা করেছিলে, বা সোশ্যাল মিডিয়া তোমার পড়াশোনায় এফেক্ট করেছিল কি? ব্যাপারটা হলো, দেখেন, অলরেডি আমার এজ এখন 29+, যেহেতু এমন একটা এজে আমি এখন চলে এসেছি, তো আমার অটোমেটিক্যালি মাইন্ডে এটা রয়েছে যে কিছু একটা করতেই হবে কিছু একটা, মানে ওই জিনিসটা যে মাইন্ডে রয়েছে, তার জন্যই আমি সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করতে পেরেছি। এটা দেখেন, এটা আমি যেটা মনে করি স্যার, আমার যেটা মনে হয় যে এটা সম্পূর্ণ নিজের উপর। আমি যদি চাই সেটা কন্ট্রোল করতে, সেটা অবশ্যই কন্ট্রোল হবে, এবং কন্ট্রোল করে এবং বাকি পড়াশোনাগুলো চালিয়ে যাওয়া সম্ভব। এবং সোশ্যাল মিডিয়ার তো যেমন ইউটিউব একটা বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং সেটাতে শেখাও যায়, অনেক কিছু শেখাও যায়। যদি ছাত্রছাত্রীরা মনে করে যে না, আমি এটাকে বাজেভাবে ব্যবহার করবো বা ওইটাকে মিসইউজ করবো, তাও মিসইউজও হবে। যদি মনে করে যে ওরা ওটার থেকে ভালো কিছু শিখতে পারে, ইউটিউবে অনেক ভালো সোর্স রয়েছে, ফ্রি সোর্স রয়েছে, যদি পড়ার ইচ্ছা হয় পড়তে পারে, দেখতে পারে ভিডিও, কোনো সমস্যা নেই। এবং এটাতে কোনো পয়সা লাগছে না, হ্যাঁ, ফ্রি অফ কস্ট দেখতে পারছে, মানে শিখতে পারছে, যদি শিখার জানার ইচ্ছা থাকে। এটা আমার মনে হয় স্যার। আচ্ছা, এবার বলো, এসকেবি একাডেমিতে ভর্তি হওয়ার পর তুমি কি কি সুবিধা পেয়েছিলে, এবং তোমার এই মানে টেট পরীক্ষা পাশ করাতে মানে কিরকম ভাবে সাহায্য করেছে? প্রথমেই তো আমি বললাম যে আমার যে পেডাগজিক্যাল পার্টটা, অর্থাৎ সিডিপি যে পার্টটা,
আর ইংলিশ পার্টটা আর বেঙ্গলি পার্টটা, এই তিনটাতে একটু দুর্বলতা রয়েছে। হ্যাঁ, মেইনলি সিডিপি পার্ট, বাকিগুলোও রয়েছে, ইংলিশটাও রয়েছে। আর তো এসকেবি একাডেমির আমি প্রথমে সার্চ করতে করতে মানে আমি যেহেতু অনেকগুলো ভিডিও দেখি ইউটিউব থেকে, তো এমন সার্চ করতে করতে চ্যানেলের অর্থাৎ মানে ভিডিওগুলো এসেছিলো প্রথম। আসার পর আমি কয়েকটা ভিডিও দেখলাম, মানে আপনার যে কনসেপ্টগুলো, এই যে বৃদ্ধি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে কনসেপ্টগুলো আপনি শিখিয়েছিলেন, বা ওই যে কোহলবার্গের থিওরি রিলেটেড, তো এগুলো যে ভিডিওগুলো আমি দেখলাম, দেখার পর আমার মনে হলো যে না, কোর্সটা নেওয়া কি যায়, বা কোর্স কি অ্যাভেলেবল আছে কিনা, ওটাই মাইন্ডে ছিল। তারপরে দেখলাম যে আমি সার্চ করে দেখলাম যে আপনার তো আপনি বলছিলেন যে এটাতে আপনার একটা অ্যাপ রয়েছে, ওইটাতে গেলে তো অ্যাপে গেলাম। আমি অ্যাপে যাওয়ার পর দেখলাম যে এটার সাবস্ক্রিপশন মডেল কী কী রয়েছে, তো আমি এখান থেকে একটা কোর্স নিয়ে নিলাম, নিয়ে আমি সেটা পারসিউ করেছি। এবং বেশি দিন করতে পারিনি, আমি মোটামুটি 1-2 মাসের মতো আমি দেখেছি আপনার সবগুলো ভিডিওগুলো, এবং সেটা 2x মোডে দেখতাম, 1.5x বা 2x মোডে এভাবে দেখতাম। দেখে আমি ওটাকে নোট ডাউনও করতাম, আলাদা আলাদা খাতা রেডি ছিল, খাতাতে নোট ডাউনও করতাম। তো সেইভাবে আমি প্রিপারেশনটা চালিয়ে গিয়েছিলাম। তো ওটাতে আমি মনে করি যে আপনার যে ভিডিওর যে আপনার যে কন্টেন্টের মধ্যে অনেক কিছু ছিল, যেমন যেমন টপিক ওয়াইজ ক্লাসেস আপনি দিয়েছিলেন ভালো করে। তারপর যেমন মক টেস্ট ছিল, ওই পার্টটা অনেক বেশি হেল্প করেছে, মক টেস্টের ব্যাপারটা। তারপর ছিল যে কনসেপ্ট বেস যে চ্যাপ্টারগুলো, যে কনসেপ্ট ওয়াইজ যে আপনি চ্যাপ্টারগুলো করিয়েছিলেন, ওগুলো ভালো হেল্প হয়েছে আমার। সব কিছু মিলিয়ে মানে ওভারঅল আমার যে দুর্বলতা ছিল সেটা অনেকটা ওভারকাম করতে পেরেছি আপনার যে ভিডিওগুলো সেগুলো এসকেবি একাডেমির প্রতিজ্ঞা 1.0। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলো, তোমার পরিবার এবং চারপাশের মানুষ তোমাকে কিরকম সাপোর্ট করেছিল, না কি তারা বিরোধিতা কোনোভাবে তোমার এই পড়াশোনায় বিরোধিতা এনেছিল? অ্যাকচুয়ালি দেখেন, মানে আমি মনে করি যে পরিবার ছাড়া অনেক কমই আছে এমন মানুষ, আমার যেটা মনে হয় যে সাপোর্ট করে সেইভাবে, সেটাকে ব্যঙ্গার্থেই নেয়। ওরা মনে করে যে এই পাশ করে বসে আছে, কি করে কি না, হ্যাঁ কি একটা মানে আমি যে এখন যে জব প্রোফাইল আমার যেটা রয়েছে, বলে কী করে, এটা তো কোনো লাইফ নেই, ফিউচার নেই, এই সেই। তো এগুলো মানুষের কটাক্ষ করেই থাকে। তো এগুলোকে মানে এগুলো শুনতেও মানে অনেক সময় ডিমোটিভেশন আসে যায়, আমি জীবনে কিছু করতে পারবো না, এমন কিছু আসে, নিশ্চয়ই আসে। কিন্তু তারপরেও পরিবার থেকে অনেক সাপোর্ট এসেছে। যেমন আমার বড় ভাই রয়েছে, হ্যাঁ, অনেক সাপোর্ট করেছে বড় ভাই। তারপর যেমন মার একটা বিশ্বাস ছিল যে না কিছু করবে, যেমন ওরা যেমন বিলিভ রয়েছে। বাবার তেমন একটা ছিল না, তাও মানে সাপোর্টটা ছিল, মানে যে না কিছু তো এটা না হলে অন্য কিছু একটা করবে, ওটাই আর কি। তো আলটিমেটলি ওটাই মানে আমার যে পড়াশোনাটা করতে ফ্যামিলি সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। আর আশেপাশের মানে মানুষ বা পরিবার বা পরিবেশ অনেক কিছুই, আত্মীয় স্বজন অনেক কিছুই বলবে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে। মানে সেটাকে মানে আমি অ্যাকচুয়ালি অনেক সোশ্যাল গ্যাদারিংয়ে আমি যেতামই না। আমি অনেক দিন মানে এমন হয়েছে যে সোশ্যাল কোনো অনুষ্ঠান হলো, কোনো এই সেই বিয়ে বাড়ি আমি সেটাকে অ্যাভয়েডই করতাম। আমি পরিবারের অন্য যারা ছিল তাদেরকে আমি বলতাম যে তোমরা যাও, আমি যাব না এটাতে। কারণ গেলেই একটা কোয়েশ্চেন থাকবে যে কি করি আর কবে বিয়ে শাদী করবো, এই কারণ যেহেতু একটা ওভার এজ যেহেতু হয়েছে, ওইটাই তো আমার সেটা পছন্দ ছিল না, সেটাই আর কি। সেটাকে আমি অ্যাভয়েড করে চলতাম, ওটাই আমার ইয়ে ছিল। আর একটা মাইন্ডে ছিল যে না, যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা আমার মোটামুটি আমি মনে করি যে মোটামুটি ঠিকঠাক আছে, তো কিছু না কিছু একটা করে নিতে পারবো। যেহেতু আর টেট তো এমন না যে হবে না, এটা মাইন্ড অনেকে হয়েছে, আমার কেন হবে না, কেন সেটা ছিল মাইন্ডে, ওটাই আর কি। খুব ভালো। আচ্ছা, এবার বলো তো, পরীক্ষার আগের দিন আর পরীক্ষার দিন কেমন প্রস্তুতি নিয়েছিলে মানসিকভাবে, মানে তোমার যে মানসিক চিন্তাধারা কিরকম ছিল, যে পরীক্ষার দিন এবং পরীক্ষার আগের দিন কিরকম ভাবনা চিন্তা তোমার মনে ছিল, কিরকম মানসিক প্রস্তুতি ছিল? টেট 1 এর এক্সামের হয়তো মানে এটা বিশ্বাস করাটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হবে। টেট 1 এর এক্সামের আগের দিনও আমি মানে অনেক কাজ ছিল আমার বাড়ির, যে এই কাজটা করতে হবে, ব্যাংকে যাই সেই, আমি মানে পড়াশোনার ফাঁকেও এই কাজগুলো আমি করতাম, মানে করে নিয়েছিলাম। কারণ মাইন্ডটা একটা রিল্যাক্স মোডে চলে গিয়েছিল যে টেনশন করলে তো কিছুই হবে না, উল্টা আরও লস হবে। তো আমি সেই হিসাবেই আমি মাইন্ডটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম যে না, যাই হবে দেখা যাবে, আমি আমার বেস্টটা দিয়ে আসবো। তো টেট 1টা আমি বলতে পারি না আমি আমার 100% দিয়েছি, সেটা তো পারিনি, কিন্তু আমি বলতে পারি যে আমি 80% দিয়ে এসেছি, 20% দিতে। তুমি কি আমাদের যে কোর্সের মধ্যে প্রতিজ্ঞা 1.0 এই কোর্সের মধ্যে
তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয়েছিল যে পরীক্ষার সময় বা পরীক্ষার আগের দিন কিভাবে মানসিকতা রাখা দরকার, যে চিন্তা করলে টেনশন করলে কিরকম প্রবলেম হয়, সেই ভিডিওগুলি দেখোনি তুমি? অ্যাকচুয়ালি মানে যেহেতু আমি মানে যেহেতু আমি শর্ট টাইমে এই কোর্সটা নিয়েছিলাম, মানে খুবই শর্ট টাইমে নিয়েছিলাম, তো সব ভিডিওগুলো দেখার সম্ভব হয়নি। যে ভিডিওগুলো যেমন সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো তো আমি দেখছিলাম, সেগুলো আমার ভালো লাগছিল দেখছিলাম, কিন্তু এই যে এক্সট্রা টপিক যেগুলো আমার অ্যাকচুয়ালি প্রয়োজন এগুলো দেখাটা, সেটা সেইভাবে দেখা হয়নি আর কি। ওইটা দেখি এই বিষয়টা নিয়ে আমি একদম ডিটেইলসে স্টুডেন্টদেরকে বুঝিয়েছি। আচ্ছা, যে কিভাবে তুমিও ছিলে কোর্সে, অথবা তুমি ক্লাসটা মিস করেছো, অথবা ক্লাসটা মিস করেছো, তা না হলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে আমি কিভাবে বলেছিলাম যে এইভাবে যদি তোমরা মানসিকতা রাখো, শুধু মানসিকতার কারণে শুধু মানসিকতার কারণে অনেক স্টুডেন্ট আজকের দিনে পাস করতে পারে না, পরীক্ষায় বসে বিভিন্ন জায়গায় গাবড়ে গেছে। আমারই মানে সঙ্গে অনেকে এমন আছে যে টেনশনের কারণে দিতে পারে, অনেকে এরকম কথাও বলে, আমি দেখলাম যে আমি যদি একটু সময় পেতাম, আমি যদি একটু ঠিকভাবে ভাবতাম, আমার মানসিকতা ঠিক থাকতো, তাহলে আমি শিওর পাস করে নিতাম। বাড়িতে গিয়ে যখন কোশ্চেনগুলি দেখলো, আরে এটা আমি ভুল করে এসেছি, আরে এটা আমি ভুল করে এসেছি, অনেকে অনেক প্রবলেম ফেস করছে। আচ্ছা, এবার বলো, যারা এই বছর টেট পাস করতে পারেনি তাদেরকে কি বলবো, যারা এই বছর টেট পাস করতে পারেনি? ব্যাপারটা হলো যে ফেইলারটাও আমাদের লাইফের একটা পার্ট। আমি মনে করি যে ফেইলারটাও লাইফের একটা পার্ট। তো যারাই মানে এই পরীক্ষাতে সফল হতে পারোনি, তোমরা যারাই রয়েছো, আমি মনে করি যে তোমরা চেষ্টাটা চালিয়ে যাও, তোমাদের নিজেদের বেস্টটা দিয়ে যাও। মানে এমন করবে না যে মানে আমি পড়াশোনা ফাঁকি দিচ্ছি, এমন যাতে না হয় যে আমি নিজের বেস্টটা দিতে, আমি আগে পড়িয়ে নিই, তো আমি কীভাবে আশা করবো যে আমি যে সফল হব? তো নিজের বেস্টটা প্রথমে নিজের বেস্টটা দিয়ে পড়তে হবে, ওটাই প্রথমে যে বেস্টটা দিয়ে পড়তে হবে। তোমার যে দুর্বলতাটা রয়েছে, তোমাদের যতটুকু দুর্বলতা রয়েছে, যে সাবজেক্টে দুর্বলতা রয়েছে, সেটা চিহ্নিত করতে হবে এবং সেটাতে সময়টা বেশি দিতে হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে অনেকের দুর্বলতা থাকতেই পারে, আমি এমন 1-2 জন আমার চেনা জানা যেটা আমি কথা বললাম যে ওদের দুর্বলতা রয়েছে অঙ্কেতে, তো আমাকে বললো যে যেহেতু আমি পাস করে নিয়েছিলাম, আমাকে বললো যে কীভাবে আমি সেটা করেছি। তো আমি একটাই বলেছি যে টাইম দিতে হবে, সময়টা দিতে হবে, অঙ্কটা প্র্যাকটিস করতে হবে যদি ম্যাথের বেলায় বলি, আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেটা তো টাইম দিতে হবে, থিওরিগুলো ভালো করে করতে হবে, কারণ এখন থিওরির ভিতর থেকে কোয়েশ্চেনগুলো চলে আসে। থিওরিটা যদি ভালো করে না করে, তাহলে তো এই কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে, যেগুলো আসে এখন যে ট্রেন্ড চলছে, সেই কোয়েশ্চেনগুলো আনসার করা আমার মনে হয় নেক্সট ইম্পসিবল। এবং থিওরি ভালো করে বুঝতে হবে এবং চ্যাপ্টার রয়েছে সেটা মানে রিভিশন, এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কপি রেডি করতে হবে। যেমন বেঙ্গলির জন্য আমি যদি বলি যে গ্রামারের যেমন শব্দভাণ্ডার রয়েছে, হ্যাঁ, কোথায় তৎসম শব্দ রয়েছে, তদ্ভব শব্দ রয়েছে, এগুলোর আলাদা আলাদা মানে নোটস রেডি করতে হবে যে কী রয়েছে, কীভাবে আমি সেটাকে শর্ট নোট হিসাবে নিতে পারি, কীভাবে করতে পারি। যেমন কারো বিভক্তি হলো, সেটাকে কনসেপচুয়ালি বোঝা এবং প্র্যাকটিসও করা পাশাপাশি। তো সব কিছু যদি করা যায়, আমার মনে হয় যে অবশ্যই পাস করা বেশি জটিলতা নেই। যেহেতু অনেকেই পারছে, আমি কেন পারবো না, এইটাই একটা মানসিকতা। ঠিকই, অনেকে আছে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে, এর কবে পরীক্ষা হবে তার জন্য পিছিয়ে প্রিপারেশন করে, রাত দিন তো পরিশ্রম করে যায়, ঠিক আছে কথাটা, রাত দিন তো পরিশ্রম করে যায়, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটাই যে রাত দিন পরিশ্রম করা আর কনসিস্টেন্সি প্রত্যেকদিন পড়া, অল্প অল্প করে, সেটার মধ্যে অনেক ডিফারেন্স। আমি মনে করি স্যার, এটা একদম ভালো কথা বলেছেন আপনি, যে কনসিস্টেন্সি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা চ্যাপ্টার একদিন করলাম, তারপর আমি 2-3 দিন গ্যাপ দিয়ে দিলাম, এই চ্যাপ্টারটা টাচই করলাম না, না পড়ার মতো, তো এটা না পড়ার সমান, মানে ওই জিনিসটা 2-3 দিনে আবার ভুলে যাবে জিনিসটা। তো এটাকে কন্টিনিউ করে যেতে হবে, মানে কনসিস্টেন্সি যেটা বলেছেন আপনি, খুব ভালো একটা ওয়ার্ড, এটা করতেই হবে। না হলে আমার মনে হয় যে কোনো এখনে যে ট্রেন্ড চলছে এক্সামের, সেটা পাস করা পসিবল হবে না সেইভাবে। আচ্ছা, এবার বলো, রেজাল্ট বের হবার পর মানে প্রথম তোমার অনুভূতিটা কেমন ছিল? আর তুমি প্রথম মানে কে তোমাকে জানিয়েছিল যে তুমি পাস করেছো, বা তোমাকে কে মানে কখন তুমি জানতে পারলাম? অ্যাকচুয়ালি ফাইনাল আনসার কি, টেন্টেটিভ আনসার কি তো মোটামুটি দিয়েছিল বেশ কিছুদিন আগে। তো টেন্টেটিভ আনসার কিতে যখন আমি দেখলাম যে 91 হয়েছে, তো তখন থেকেই মোটামুটি একটা যে হয়ে যেতে পারে এমন একটা মনোভাব। যখনই ফাইনাল আনসার কি আসলো, তখন তো আমি মোটামুটি কনফার্ম যে হয়েই যাবে।
তারপরে রেজাল্টের অপেক্ষায় ছিলাম ওইটাই। তো রেজাল্ট আসলো গতকালকে, আমি ছিলাম অ্যাকচুয়ালি ট্রেনে ছিলাম, আমি আগরতলা গিয়েছিলাম কোনো একটা কাজে। তো যখনই ফাইনাল আনসার কি দিল, আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে বললো যে এই রেজাল্ট দিয়েছে। তো আমি তখন তো ট্রেনে ছিলাম, নেটওয়ার্কও সেভাবে ছিল না, তখন আমার মনে একটা কিউরিসিটি যে অ্যাকচুয়ালি তো আমি দেখেছি ফাইনাল আনসারকে, তাও আমার মনে একটা মানে ভয় ফিয়ার একটা ছিল যে না কি হবে কি না। দিয়ে আবার এমন হয়েছে যে সার্কেলটা করতে পারিনি, ভয় তো থাকতেই পারে যে হয় সার্কেলটা ঠিক করতে পারিনি, বা আমি রেজিস্ট্রেশন নাম্বারে কি ভুল করলাম, বা রোল নাম্বারে কি ভুল করলাম, তখন মাইন্ডে এগুলো ঘুরতে থাকে, অটোমেটিক্যালি ঘুরতে থাকে। তো আমি যখন ফাইনালি পিডিএফটা যখন ডাউনলোড করলাম, একটু পরে যখন নেটওয়ার্কটা আসলো, যখন পিডিএফটা ডাউনলোড করলাম, তখন আমার সঙ্গে ছিল একজন, ও বলছে, আমি বলছি যে রোল নাম্বারটা একটু বলে দাও। রোল নাম্বারটা বললো, প্লাস দেখলাম, দেখার পর যখন 93 দেখলাম, মানে মনটা মানে কী হলো, যেমন একটা স্যাটিসফ্যাকশন, মানে একটা রিল্যাক্সেশন, যে অ্যাটলিস্ট একটা বেস সেট হয়ে গেছে, তারপর আমি আরও ফার্দার ইমপ্রুভমেন্টও করতে পারবো। তাই আমার যেহেতু এইম এটা না, আমি তবু বলছি আমার এইম এটা না যে আমি টেট দিয়েই বসে থাকবো, এটা আমার এইম কোনো সময় ছিল না। আমার এইম ফার্দার অন্য কিছু করা, ঠিক আছে, লাইফে অন্য কিছু করা, অন্য বড় কোনো একটা জায়গাতে যাওয়া। হ্যাঁ, তার মানে এটা না যে আমি এটাকে ছোটো বলে পোস্ট বলে মনে করছি, এটা একটা ভালো প্রফেশন, নোবেল প্রফেশন, টিচিং প্রফেশন, একদম টিচিং এর উপরে আর কোনো প্রফেশন এটা আমি মনে করি। কিন্তু তাও আমার একটা, যেহেতু আমার মনে এটা আগের থেকেই একটা সেট করা রয়েছে যে একটু তোমাদের হাতে এখন স্টুডেন্টদের ভবিষ্যৎ, ঠিক আছে, সামনের দিনের যে ভবিষ্যৎ গড়বে আমাদের ভারতবর্ষ তৈরি হবে নতুন ভাবে, ঠিক আছে, সেই ভারতবর্ষের ভবিষ্যৎটা তোমাদের হাতে, ঠিক আছে। যে যেই বলুক টিচিং প্রফেশন কি রকম না খারাপ ভালো, যে যার মতন বলবে, কিন্তু টিচিং প্রফেশন থেকে ভালো প্রফেশন আর হতেই পারে না, ঠিক আছে। তো আশা করি তোমার যে কথাবার্তা, মানে তোমার সাথে যে কথোপকথন হলো, এই সব কথাগুলি স্টুডেন্টদের অনেক হেল্প করবে। আশা করি স্টুডেন্টরা সামনের দিনে আরো মোটিভেট হয়ে পড়াশোনা করবে। তো অবশ্যই তোমরা এই যে আমাদের সেশনটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা কি এইরকম সেশন আরো সামনে চাও কিনা, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব আমাদের যে কোর্স নিয়েছে, যারা যারা পাস করেছে সবার সাথে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরা কিছু জানতে পারো যে কি কি প্রতিকূলতা আসে পরীক্ষার পড়ার সময়, এবং কিভাবে তুমি সাকসেসফুল হতে পারো। তো চলো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কংগ্রেচুলেশন এগেইন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।